শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি, শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন। সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বাড়তে পারে আরও একটি ট্রাইব্যুনাল। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারি। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। প্রধান উপদেষ্টার সঙ্গে 7 দল ও 1 সংগঠনের বৈঠক। পিআর পদ্ধতি নিয়ে মতভেদ, বিচার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, জাপা ও 14 দল নিষিদ্ধের আহ্বান। ভারতে বসে ঐক্য বিনষ্টের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা, গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ভোট বানচালের চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান গয়েশ্বরের। ডাকসুর নারী প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতা ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। অভিযুক্ত সংগঠনের কেউ নয় দাবি শিবিরের। তদন্ত কমিটি গঠন, বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে একথা বলেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর বলছেন, মামুনকে ক্ষমা করা হবে কিনা সিদ্ধান্ত আদালতের। আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন। মঙ্গলবার সকাল 11টা 50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। জবানবন্দিতে 2018 সালের নির্বাচনী অনিয়ম, গুম খুন, পুলিশে গোপালগঞ্জের সিন্ডিকেট সহ নানা বিষয় তুলে ধরেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে সাবেক আইজিপি ট্রাইব্যুনালে বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। নিজের দায় স্বীকার করে মামুন জবানবন্দিতে বলেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, মামুনের সাক্ষ্য পৃথিবীর কোনো আদালত উড়িয়ে দিতে পারবে না। যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। আইজিপি থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। তাজুল ইসলাম বলেন, ক্ষমা করা না করার ক্ষমতা রয়েছে আদালতের। তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন, নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার। আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল। আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে। অপরাধবোধ, বিবেকের তাড়নায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার কথা জানান চৌধুরী আব্দুল আল মামুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মনে করেন তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা জানান, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো।
তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট। এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি দেখবেন সর্বোচ্চ আদালত। আগে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলেও পরোক্ষভাবে হস্তক্ষেপ করতেন নির্বাহী বিভাগ। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে টানাপোড়েন এবং বিচার বিভাগে দ্বৈত শাসনের অভিযোগ করায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এ কারণে শুধু তাকে পদ হারাতেই হয়নি, করা হয় দেশ ছাড়া। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন, এ কারণে সরকারের পছন্দ মতো আদেশ না দিলে বদলি, বরখাস্ত সহ নানা হয়রানির শিকার হতে হতো বিচারকদের। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিলেন উচ্চ আদালত। বাতিল করা হয়েছে বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান। বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অনিশ্চয়তা আছে, যে ইনফ্লুয়েন্স আছে, যে প্রভাব আছে, যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। দিনের বেলা কোর্ট বসায়, রাতের গভীরে কোর্ট বসায়, যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার, কাকে বেল দিবে, কাকে বেল দিবে না, কে পছন্দের, কে অপছন্দের, এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। শুধু তাই নয়, ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১১৬ অনুচ্ছেদকে পূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে যেই সচিবালয় হবে এটা কোনো কার্যকর সচিবালয় হবে না, এটা শুধুমাত্র একটা বিল্ডিং হবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের ৩টি অঙ্গের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণের ধারণা, কিন্তু ৪র্থ সংশোধনীর মাধ্যমে অধস্তন আদালতের কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করার মাধ্যমে এই দুটো মৌলিক বৈশিষ্ট্যকে খর্ব করা হয়েছে। আইনজীবীরা বলছেন, এ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের চক্রান্ত রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। ফাঁসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করা জাতীয় পার্টির বিচার আইন অনুযায়ী হওয়া উচিত বলে মনে করেন রিজভী। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনদুর্ভোগ বিবেচনায় র্যালি বাতিল করে দেশজুড়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় খাল পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় দলটির তুরাগ থানা কমিটি। কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে কান দেবেন না, কারণ গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। এর আগে দুপুরে রাজধানীর মানিকনগরে জলাশয় পরিষ্কার ও গাছ রোপণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় নির্বাচন বানচালে তৎপর অদৃশ্য শত্রুর বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। না দিতে পারে, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন, ফ্যাসিবাদের অনুসারীদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেয়ার প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টির দায় দিতে হবে বিএনপিকে।
হয় বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। এ সময় ডাকসুর সাবেক ভিপির ওপর হামলা ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন রিজভী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকিদাতা আলী হোসেন শিবির নেতা। এ দাবি করে তার ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী প্যানেল। যদিও শিবির প্যানেলের দাবি আলী হোসেন তাদের সংগঠনের কেউ নয়। হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ প্যানেল। নির্বাচন কমিশন জানিয়েছে ঘটনা তদন্তে ২টি কমিটি গঠন করা হয়েছে। এদিকে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচনের প্রচারণার মধ্যে শিবির প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন এক শিক্ষার্থী। ঝড় ওঠে সমালোচনার, প্রতিবাদ জানায় বেশিরভাগ প্যানেল। মঙ্গলবার দুপুর ১২টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রদল নেতৃত্বের অভিযোগ, রিটকারীর মতোই শিবির দ্বারা নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয়া শিবির কর্মীর ছাত্রত্ব বাতিলের দাবি ছাত্রদল প্যানেলের। ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে, তার দায় ছাত্র শিবির নেয়নি। সারা রাত ধরে তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায়। কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দেয়, এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে। দুষ্কৃতিকারী এবং কালপ্রিট যারা আছে ৯ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। অল্প সময়ের মধ্যে আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিকভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। ব্যবসায় শিক্ষা অনুষদে প্রচারণায় এসে শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম দাবি করেন ধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন। যদিও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের দাবি করেন হুমকিদাতা আলী হোসেন শিবিরেরই কর্মী। স্পষ্ট প্রমাণ আছে তিনি ছাত্র শিবিরের কর্মী, ছাত্র শিবিরের জনশক্তি, সেটা তিনি নিজে স্বীকার করেছেন। ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। ধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় রিটকারী শিক্ষার্থীর প্যানেল। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে অসৌজন্যমূলক মন্তব্যের ঘটনা তদন্তে 2টি কমিটি করা হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। আজ থেকে হলে কোনো বহিরাগত অথবা কোনো অতিথি যাতে না থাকে এই বিষয়ে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রক্টোরিয়াল অফিস থেকে তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি, তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। প্রার্থীদের সাইবার বুলিং বন্ধে বিটিআরসি ও ডিএমপিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে কমিশন।